স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস জীববিজ্ঞান লাইভ ক্লাস, যেখানে আজকে আমরা একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিক্সের নাম হচ্ছে টিস্যুতন্ত্র। এই টপিক্স নিয়ে অনেকের মধ্যে একটু সমস্যা থাকে এবং সবচেয়ে জীববিজ্ঞানের মধ্যে যদি বলা হয় সবচেয়ে সহজ টপিক্স এটাই, কিন্তু অনেকের মধ্যে কনফিউশন হয়ে থাকে। তো ইনশাল্লাহ আজকের ক্লাস করার পরে তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো তোমরা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে জানাই দাও এবং আজকের ক্লাসের কথা, এবং কমেন্ট বক্সে জানাও কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে জয়েন হয়েছে, এবং আমি একটু পরেই তোমাদের লাইভ কমেন্টগুলো পড়তে শুরু করব। তো তোমরা একটু সবাইকে কমেন্ট মেনশন করে জানাই দাও। আচ্ছা, দেখো আজকের ক্লাসের টপিকস কি বলছিলাম, টিস্যুতন্ত্র থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দুইটা অংশ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একটার নাম হচ্ছে টিস্যু, আর একটার নাম হচ্ছে টিস্যুতন্ত্র। আচ্ছা, এখন দেখো, যদি প্রশ্ন করা হয় টিস্যু শব্দটা কি বা টিস্যু শব্দটা কোন জায়গা থেকে আসছে, আমরা সাধারণত জানি যদি একই প্রকার ও একই আকৃতি সম্পন্ন একগুচ্ছ কোষ যদি একই ধরনের কাজ সম্পাদন করে, অর্থাৎ তাদের যদি লক্ষ্যটা যদি সেম হয়, অর্থাৎ তারা যদি একটি নির্দিষ্ট টার্গেটে কাজ করে, তাদের যদি সবগুলো একগুচ্ছ কোষ যদি একটা নির্দিষ্ট বিষয়ের উপর কাজ করে, বা আমরা যদি বলতে পারি একটি টার্গেটের উপর কাজ করে, তখন তাকে আমরা বলি টিস্যু বা কলা। তাইলে দেখো, টিস্যু কোন জায়গা থেকে সৃষ্টি হইলো? টিস্যু সৃষ্টি হইলো হচ্ছে একগুচ্ছ কোষ থেকে। আচ্ছা, এখন যদি বলা হয় টিস্যু তৈরি করার বা টিস্যু সৃষ্টি হওয়ার মূল কারণটা কি, কেন টিস্যুটা সৃষ্টি হইলো বা কেন টিস্যুটার এত সৃষ্টি, তাইলে আমরা বলতে পারবো যে শব্দটা সেটা হচ্ছে বহুকোষী জীবের শ্রম বিভাগ করার জন্য এই টিস্যু শব্দটির উৎপত্তি বা টিস্যুর আবিষ্কার। অর্থাৎ শ্রম বিভাগ বলতে আসলে এখানে কি বুঝাইছে, ধরো এখন টিস্যু শব্দটার আসলে কাজের ক্ষেত্রে আমরা সাধারণত যে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে একগুচ্ছ কোষ যদি একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে, অর্থাৎ এই যে কিছু নির্দিষ্ট কোষগুচ্ছ যে একটা নির্দিষ্ট যে কাজ সম্পাদন করতেছে, তাদের একটা নির্দিষ্ট টার্গেট আছে, তাহলে কি করতেছে, এরকম অনেকগুলো একটা উদ্ভিদের মধ্যে একগুচ্ছ কোষ মিলে এরকম টিস্যু তৈরি করে একটা নির্দিষ্ট টার্গেটে কাজ করতেছে। কেউ হয়তো পানি পরিবহন করতেছে, কেউ হয়তো লবণ পরিবহন করতেছে, কেউ উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করতেছে। এই সবগুলোর কারণ এই যে একটা শ্রম বিভাগটা করে দিচ্ছে, টিস্যুগুলা কি করতেছে, একটা শ্রম বিভাগ করে দিচ্ছে, কোন কোষগুলা কোন কাজ করবে, এটার কারণেই হচ্ছে এই টিস্যু শব্দটার উৎপত্তি বা এই টিস্যুটার উৎপত্তি। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা আর কি কি জানবো। যদি বলা হয় টিস্যুর আবিষ্কারককে, আমরা বলবো হ্যানস্টেইন। আমরা কি বলবো? টিস্যুর আবিষ্কারককে হ্যানস্টেইন। এবং যদি বলা হয় টিস্যু শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে, সেক্ষেত্রে আমরা বলবো সিএফএক্স বাইচার্ট। এবং আমরা একটু আগে আলোচনা করছিলাম একগুচ্ছ কোষের কথা। তাহলে দেখো, আমরা যদি এভাবে লিখি একগুচ্ছ কোষ কি তৈরি করতেছে? টিস্যু তৈরি করতেছে। আমরা লিখলাম টিস্যু তৈরি করতেছে। এখন অনেকগুলা টিস্যু, তারা নির্দিষ্ট কাজ, তাদের ওয়ার্ক আলাদা, তাদের নির্দিষ্ট টার্গেট আলাদা। এই টিস্যু মিলে কি তৈরি হচ্ছে? টিস্যুতন্ত্র তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? উদ্ভিদের টিস্যুতন্ত্র তৈরি হচ্ছে। এবং এই টিস্যুতন্ত্র থেকে যদি বলা হয় পরবর্তীতে কি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো
অঙ্গ তৈরি হচ্ছে, অর্গান তৈরি হচ্ছে, এবং এই অনেকগুলো অঙ্গ মিলে সর্বশেষ একটা দেহ বা বডি তৈরি করতেছে। তাইলে দেখো আমরা একটা উদ্ভিদের যদি একটা সিকোয়েন্স করি, একটা উদ্ভিদ কিভাবে তৈরি হচ্ছে বা একটা প্রাণী কিভাবে তৈরি হচ্ছে, দেখো প্রথমেই তার ভূমিকার মধ্যে আছে তার একগুচ্ছ কোষ, একদম উৎপত্তির দিকে আছে তার একগুচ্ছ কোষ। এই একগুচ্ছ কোষ মিলে যখন একই ধরনের কাজ সম্পাদন করে, একগুচ্ছ কোষগুলো আলাদা আলাদা হয়ে তৈরি করতেছে টিস্যু, এবং এরকম টিস্যু মিলে অনেকগুলো টিস্যু মিলে তৈরি হচ্ছে টিস্যুতন্ত্র। এই টিস্যুতন্ত্র থেকে পরবর্তীতে কি তৈরি হচ্ছে? অঙ্গ বা অর্গান। এরপরে সর্বশেষ তৈরি হচ্ছে দেহ বা বডি। তাইলে এই গেল টিস্যুর টোটাল বেসিক আলোচনা। এখন আমরা যদি টিস্যুর যদি একটু প্রকারভেদের দিকে যাই, টিস্যুর যদি আরো একটু শ্রেণী বিভাগটা যদি জানতে চাই, সেক্ষেত্রে আমরা পাই দুই ধরনের টিস্যু। কয় ধরনের টিস্যু? দুই ধরনের টিস্যু। একটা হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে অস্থায়ী টিস্যু। কি বললাম? টিস্যুকে যখন আমরা শ্রেণী বিভাগ করি তখন আমরা সাধারণত দুই ধরনের টিস্যু দেখতে পাই। একটা হচ্ছে তার ভাজক টিস্যু, আর একটা হচ্ছে তার অস্থায়ী টিস্যু। আচ্ছা দেখো, তাইলে আমরা এই যে অস্থায়ী টিস্যুর আলোচনা একটু পরে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব ভাজক টিস্যু নিয়ে। কি নিয়ে? ভাজক টিস্যু নিয়ে। দেখো, ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানবো, একই প্রকার আকৃতি বিশিষ্ট যদি একগুচ্ছ পাতলা কোষ, একগুচ্ছ কোষ একই ধরনের কার্য সম্পাদন করে এবং তারা কি হয়? বারবার বিভাজিত হয়। দেখো, ভাজক থেকে আমরা কি শব্দটা পাচ্ছি? বিভাজিত শব্দটা পাচ্ছি। কি পাচ্ছি? বিভাজিত পাচ্ছি। অর্থাৎ যে কোষগুলা বিভাজিত হয় তাদেরকেই আমরা বলি ভাজক টিস্যু। যে কোষগুলা বিভাজিত হয় বা যে টিস্যুগুলা বিভাজিত হয়, বারবার বিভাজিত হচ্ছে, তাদেরকেই আমরা বলতেছি ভাজক টিস্যু। আর যারা হচ্ছে বিভাজনে অক্ষম তাদেরকেই আমরা বলি অস্থায়ী টিস্যু। অর্থাৎ আমরা এখান থেকে দুইটা এক্সাম্পল দিতে পারি। অর্থাৎ যারা হচ্ছে যুবক বয়স, কি বলতে পারি? যুবক বয়স বা যুবতী, তাদের ক্ষেত্রে কি? তারা হচ্ছে তাদের একটা গুরুত্ব, একটা শক্তি থাকে, তারা যে কোনো কাজ হচ্ছে খুব ভালোভাবে করতে পারে। এই যে আমাদের মতো বা তোমাদের মতো আমরা হচ্ছে যুবক, এই যুবকদের আমরা উদাহরণ টেনে বলতে পারি এরা হচ্ছে ভাজক টিস্যু। এবং আমরা বলতে পারি বৃদ্ধ মানুষ যারা হচ্ছে কি, যারা হচ্ছে কি অক্ষম, যারা হচ্ছে কি সব কাজে তারা কি কি অক্ষম, তাদেরকে আমরা বলবো অস্থায়ী টিস্যু। তাহলে আমরা দুইটা এক্সাম্পল পাচ্ছি টিস্যুর মধ্যে, একটা হচ্ছে ভাজক আর একটা হচ্ছে অস্থায়ী। ভাজক কারা? যারা হচ্ছে বিভাজনে সক্ষম, তারা বিভাজিত হতে পারে, যারা যে কারোর সাথে কি করতে পারে? আবদ্ধ হতে পারে, যারা তারা যে কোনো কাজে কি করতে পারে? একদম খুব অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারে, তাদেরকে আমরা বলবো ভাজক। আর যারা বিভাজন অক্ষম তাদেরকে আমরা বলবো অস্থায়ী টিস্যু। আচ্ছা, আচ্ছা আমি এখন একটু কমেন্ট বক্সটা চেক করব, কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে জয়েন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা টপিকসগুলো বুঝতেছো কিনা এটাও একটু কমেন্ট বক্সে জানাও। আচ্ছা আমি এখন একটু কমেন্ট বক্সটা চেক। আচ্ছা, কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাও, এবং হচ্ছে এরপরে আমরা আলোচনা শুরু করব ভাজক টিস্যু দিয়ে। বেলা ইসলাম আমাদের সাথে জয়েন হয়েছে, ইরিন কমেন্ট করছো, আমাদের সাথে জয়েন হয়েছে জ্যাসন রয়, আই এম ফ্রম বগুড়া। আচ্ছা এখন দেখো, ভাজক টিস্যু শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। ভাজক টিস্যু শ্রেণী বিভাগের ক্ষেত্রে বা ভাজক টিস্যুর প্রকারভেদের ক্ষেত্রে আমরা বিভিন্ন শ্রেণী বিভাগ দেখতে পাই। অর্থাৎ সে কাজ অনুসারে একরকম, এবং আমরা বলতে পারি সে কোষ বিভাজন অনুসারে একরকম, বা আমরা বলতে পারি তার উৎপত্তি অনুসারে একরকম, এবং আমরা বলতে পারি তার অবস্থান অনুসারে একরকম। ভাজক টিস্যু প্রথমে আমি লিখব উৎপত্তি অনুসারে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যত ধরনের ভাজক টিস্যু প্রকারভেদ বলবো আমরা সব জায়গায় পাবো সে হচ্ছে 3 প্রকার, এবং টোটাল যদি আমরা চিন্তা করি তারা হচ্ছে টোটাল 12 প্রকার। কিভাবে 12 প্রকারের হিসাব আমরা একটু পরেই আসতেছি। প্রথমে দেখো উৎপত্তি অনুসারে,
কি অনুসারে? উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে যদি ভাজক টিস্যু শ্রেণী বিভাগ করি তাহলে আমরা পাই 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। প্রথমে 1 নম্বরে হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু। 2 নম্বরে আমরা দেখতে পাই প্রাইমারি ভাজক টিস্যু। আচ্ছা, 2 নম্বরে আমরা দেখতে পাই প্রাইমারি ভাজক টিস্যু। এরপর আমরা দেখতে পাই সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন কথা হচ্ছে আমরা তো এই শ্রেণী বিভাগটা জানি, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। এখান থেকে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে বা আমাদের এখান থেকে কি কি টার্মগুলো মনে রাখতে হবে? আমরা মনে রাখবো প্রারম্ভিক ভাজক টিস্যুর উৎপত্তিটা কোন জায়গা থেকে, বা প্রারম্ভিক ভাজক টিস্যুর সৃষ্টিটা কোন জায়গা থেকে, প্রাইমারি ভাজক টিস্যুর সৃষ্টিটা কোন জায়গা থেকে, এবং এরপরে হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টিটা কোন জায়গা থেকে। আমরা লিখবো প্রারম্ভিক ভাজক টিস্যু কোথায় পাওয়া যায় যদি বলা হয়, আমরা সেক্ষেত্রে লিখবো কাণ্ড বা মূলের শীর্ষদেশ। কাণ্ড বা মূলের শীর্ষদেশ। আমরা যদি একটা উদ্ভিদের এভাবে যদি কাণ্ড আঁকি, কাণ্ডের দেখা যাবে এই যে এইগুলা যে কাণ্ড, তার শাখা প্রশাখা বা কাণ্ড, এই কাণ্ডের শীর্ষে অবস্থান করে সাধারণত প্রারম্ভিক ভাজক টিস্যু। কারণ কি? দেখো, ভাজক টিস্যু মানে হচ্ছে বারবার বিভাজিত হয়। এখন এই প্রারম্ভিক ভাজক টিস্যুটার কেন অবস্থানটা শীর্ষ দেশে? কারণ আমরা বারবার দেখে প্রারম্ভিক ভাজক টিস্যুটা হচ্ছে বারবার হচ্ছে সে কি হচ্ছে? বিভাজিত হচ্ছে, মানে সে তৈরি হচ্ছে আবারও বিভাজিত হচ্ছে। যেহেতু সে কোন জায়গা থেকে যদি বলা হয় উদ্ভিদের, এখন দেখো শীর্ষ দেশেই সাধারণত বৃদ্ধি পায়, এই শীর্ষ দেশটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এই জন্য আমরা দেখতে পাই প্রারম্ভিক ভাজক টিস্যু উৎপত্তি হচ্ছে কাণ্ড বা মূলের শীর্ষ দেশ। এবং যদি বলা হয় এটার এক্ষেত্রে আরো একটা ওয়ার্ড আমরা মনে রাখবো, এই অঞ্চল থেকেই সর্বপ্রথম বৃদ্ধি শুরু হয়। এই অঞ্চল থেকেই উদ্ভিদের সর্বপ্রথম বৃদ্ধি শুরু হয়। আচ্ছা, এরপরে দেখো প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু আমরা ঠিক সেম ভাবে লিখবো কাণ্ড বা মূলের শীর্ষে অবস্থান করে, নট শীর্ষ দেশ। আমাদের একটা বুঝতে হবে কাণ্ড বা মূলের শীর্ষে অবস্থান করে। এবং এই যদি বলা হয় প্রাইমারি ভাজক টিস্যুর কাজটা কি বা প্রাইমারি ভাজক টিস্যু কি করে, সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি এদের বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এদের বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আচ্ছা, এরপর দেখো এই গেল টোটাল আমাদের আলোচনা প্রাইমারি ভাজক টিস্যু। সর্বশেষ হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা মনে রাখবো এটি সৃষ্টি হয় সাধারণত অস্থায়ী টিস্যু থেকে। কি থেকে? অস্থায়ী টিস্যু থেকে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া অস্থায়ী টিস্যু তো বিভাজন অক্ষম, তাহলে কিভাবে আবার সেকেন্ডারি ভাজক টিস্যুর উৎপত্তি অস্থায়ী টিস্যু থেকে? ধরো একটা টিস্যু, একটা অস্থায়ী টিস্যু, ঠিক আছে? এই অস্থায়ী টিস্যুটা আমরা সাধারণত জানি কি বিভাজনে অক্ষম। কি? বিভাজনে অক্ষম। এখন বিশেষ অবস্থায় বা কোনো একটা অবস্থায় তার আবার কি হলো, তার মনে হচ্ছে যৌবন ফিরে আসলো, তার কি করতে ইচ্ছা করতেছে, আবারও কি বিভাজিত হতে ইচ্ছা করতেছে। এই যে বিভাজিত হওয়া, ঠিক আছে? আচ্ছা, কি বলতেছিলাম? এই যে বিভাজিত হওয়ার কথা যে বললাম, এই যে যখনই আবার সে বিভাজিত হতে চায় তখনই সে কোন জায়গায় রূপান্তর হয়? সেকেন্ডারি ভাজক টিস্যুতে রূপান্তর হয়। কেন এটার নাম দেওয়া হলো সেকেন্ডারি ভাজক টিস্যু? দেখো, এখন ভাজক টিস্যুর মধ্যে একটা টিস্যুর নাম আছে প্রারম্ভিক আর প্রাইমারি ভাজক টিস্যু। অর্থাৎ একটা উদ্ভিদ হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্যে বৃদ্ধি পেল, এরপর পরবর্তীতে যখনই তার আবার বিভাজিত হতে ইচ্ছা করতেছে, এটা টার্মটার নাম দেওয়া হয়েছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে আমরা মনে রাখবো সেকেন্ডারি ভাজক টিস্যুর উৎপত্তি হচ্ছে অস্থায়ী। এটি হচ্ছে কোন জায়গা থেকে সৃষ্টি হচ্ছে? অস্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হচ্ছে। যেহেতু এটা আবার বিভাজিত হতে ইচ্ছা করতেছে, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে সেকেন্ডারি ভাজক টিস্যু।
এবং যদি বলা হয় এটার কারণে কি হয় বা এটার কারণে কি হয়, আমরা লিখব মূল ও কাণ্ডের সেকেন্ডারি বৃদ্ধি হয়। মূল ও কাণ্ডের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। আচ্ছা, এরপরে আমি একটু কমেন্ট বক্সটা চেক করব। হুমায়রা আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া, রাজশাহীতে দিকতে ভাইয়া, একটু বড় করে লিখেন। ওকে। মুন্নি শিকদার, আচ্ছা একটু বন্ধুদেরকে মেনশন করে জানাই দাও আজকের ক্লাসের কথা। আচ্ছা আচ্ছা, এই গেল আমাদের উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ। এখন আসো অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে বাজক টিস্যুর শ্রেণী বিভাগ নিয়ে। অবস্থান অনুসারেও ঠিক সেম ভাবে বাজক টিস্যু 3 প্রকার এবং কাজ অনুসারেও বাজক টিস্যু 3 প্রকার। এবং যদি বলা হয় কোষ বিভাজন অনুসারে সেক্ষেত্রেও বাজক টিস্যু 3 প্রকার। তাইলে আমরা লিখব অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে বাজক টিস্যু 3 প্রকার। প্রথমটার নাম হচ্ছে শীর্ষস্থ বাজক টিস্যু। শীর্ষস্থ বাজক টিস্যু। এরপরে দেওয়া আছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত বাজক টিস্যু। এরপর আছে সর্বশেষ হচ্ছে পার্শ্বীয় বাজক টিস্যু। এই জায়গা থেকে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে? আমরা মনে রাখবো এই যে এদের শীর্ষস্থ বাজক টিস্যুর অবস্থানটা কোথায়। শীর্ষস্থ বাজক টিস্যুর অবস্থানটা কোথায় আমরা শীর্ষ নাম থেকেই বুঝতে পারবো এটা যে কোনো জায়গার শীর্ষে অবস্থান করে। যদি বলা হয় কোন জায়গার শীর্ষে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা লিখবো মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থান করে। মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থান করে। এরপরে যদি বলা হয় ইন্টার ক্যালোরি বাজক টিস্যু, এটার উৎপত্তি বা এটা কোন জায়গায় থাকে, সেক্ষেত্রে আমরা লিখব দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে। এবং সর্বশেষ আমরা আসি পার্শ্বীয় বাজক টিস্যু নিয়ে। পার্শ্বীয় বাজক টিস্যু ঠিক সেম ভাবে আমরা লিখব এটিও হচ্ছে স্থায়ী টিস্যু হতে সৃষ্ট। কোন জায়গা থেকে সৃষ্ট? স্থায়ী টিস্যু হতে সৃষ্ট। এবং এখান থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারবো, যেটা হচ্ছে পার্শ্বীয় বাজক টিস্যু কি তৈরি করে। যদি বলা হয় সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র সৃষ্টি করে বা ত্বকীয় টিস্যু তন্ত্র তৈরি করে। তাইলে এই গেল আমাদের অবস্থান অনুসারে টিস্যু শ্রেণী বিভাগ। এবং এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে শীর্ষস্থ বাজক টিস্যুর উদাহরণগুলো আমাদের জানতে হবে। এগুলা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ইন্টার ক্যালোরি বা নিবেশিত বাজক টিস্যুর উদাহরণগুলা ইম্পর্টেন্ট এবং হচ্ছে পার্শ্বীয় বাজক টিস্যুর উদাহরণগুলা আমাদের ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো কোষ বিভাজন অনুসারে, অর্থাৎ বাজক টিস্যু যে আছে তারা যে বিভাজিত হচ্ছে, বিভাজন অনুসারে যে টিস্যুর যে শ্রেণী বিভাগ আছে এটাও একটু আমরা মনে রাখবো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এটা আমরা মনে রাখবো একটা ছন্দের মাধ্যমে। এটা আমরা মনে রাখবো একটা ছন্দের মাধ্যমে। দেখো যদি লিখি কাজ অনুসারে বাজক টিস্যু শ্রেণী বিভাগ, আমরা প্রোগ্রামিং এর নাম শুনছি। আমরা প্রোগ্রামিং এর নাম শুনছি যেটা হচ্ছে আইসিটি বইয়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই এই টার্মটার সাথে পরিচিত। তো এই প্রোগ্রামিং দিয়ে আমরা কাজ অনুসারে বাজক টিস্যু শ্রেণী বিভাগটা মনে রাখবো। দেখো তাহলে আমরা কি লিখবো? প্রোগ্রাম। প্রো দিয়ে কি লিখবো? প্রো দিয়ে আমরা লিখবো প্রোটোডার্ম। এবং আমরা লিখবো প্রোক্যাম্বিয়াম।
এবং সর্বশেষ গ্রাম থেকে আমরা লিখব গ্রাউন্ড মেরিস্টেম। এবং সর্বশেষ আমরা যে জিনিসটা দিয়ে শেষ করব, যেটা হচ্ছে যে জিনিসটা দিয়ে আমরা শেষ করব সেটা হচ্ছে সর্বশেষ কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু শ্রেণী বিভাগ। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু শ্রেণী বিভাগ, যেখানেও আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো। ছন্দটা কি দেখো, মামা সাভারে কম দামে রকমারি প্লেট পাই। মামা সাভারে কম দামি রকমারি প্লেট পাই, যে ক্ষেত্রে আমরা লিখতে পারবো মা দিয়ে আমরা জানি মাছ বাজক টিস্যু। মা দিয়ে আমরা লিখতে পারি মাছ বাজক টিস্যু। মাছ বাজক টিস্যুর ক্ষেত্রে আর কি কি জিনিস আমরা মনে রাখতে পারি? মাছ বাজক টিস্যু সপ্তলে ঘটে। যে বাজক টিস্যু সপ্তলে বিভাজিত হয় তাদেরকেই সাধারণত বলা হয় মাছ বাজক টিস্যু। এবং এখান থেকে যদি বলা হয় এক্সাম্পলগুলা কি কি, আমরা লিখব শস্য, ব্রণ এবং রেণুতেই সাধারণত হচ্ছে মাছ বাজক টিস্যু দেখা যায়। অর্থাৎ মাছ বাজক টিস্যুর এক্সাম্পলগুলা কি কি? বর্ধনশীল ভ্রূণ, বর্ধনশীল ভ্রূণ, রেণুতলি, যে যে এক্সাম্পলগুলো আছে এগুলো একটু পড়ে নিবা। সাভারে, সাভারে দিয়ে আমরা কি কি, এই যে সাভারে লিখলাম, সা দিয়ে দেখো শস্য, ব দিয়ে দেখো ব্রণ, র দিয়ে দেখো রেণুতলি। অর্থাৎ এদের এক্সাম্পলগুলা মাছ বাজক টিস্যু কোন কোন জায়গায় পাওয়া যায় এই সাভারে এক্সাম্পল দিয়ে আমরা মনে রাখতে পারি। এরপরে দেখো কম দামে লিখছি, কম দামে দিয়ে ক দিয়ে আমরা লিখবো কর্টেক্স, ক দিয়ে লিখবো কর্টেক্স, ম দিয়ে আমরা লিখবো মজ্জা। কর্টেক্স বা মজ্জা রশ্মি এগুলা কোথায় পাওয়া যায়? আমরা দেখো কম দামে লিখছি, কম দামের ক্ষেত্রে আমরা লিখতে পারি কম দামে র, র দিয়ে আমরা লিখবো রিব বাজক টিস্যু। রিব বাজক টিস্যু কাদেরকে বলা হয়? যেসব বাজক টিস্যু শুধুমাত্র একটি তলে বিভাজন ঘটে, শুধুমাত্র একটি তলে বিভাজন ঘটে তাদেরকেই বলা হয় রিব বাজক টিস্যু। সর্বশেষ আছে মারি, মারি দিয়ে আমরা লিখবো মজ্জা রশ্মি এবং আমরা লিখবো প দিয়ে লিখবো পাতা এবং দ্বিতীয় প দিয়ে লিখবো আমরা প্লেট বাজক টিস্যু। প্লেট বাজক টিস্যু কাদেরকে বলা হয়? যেসব টিস্যু হচ্ছে দুইটি তলে বিভাজন ঘটে, দুই তলে বিভাজন ঘটে এবং এদের উদাহরণ কি কি? মজ্জা রশ্মি আর হচ্ছে পাতা। তাইলে দেখো আমরা একটা ছন্দের মাধ্যমে কোষ বিভাজন অনুসারে শ্রেণী বিভাগের একই সাথে তার হচ্ছে টিস্যুর নাম এবং হচ্ছে এক্সাম্পল গুলো আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এই গেল আমাদের টোটাল টিস্যু শ্রেণী বিভাগ। এরপর আমরা আসব অস্থায়ী টিস্যু নিয়ে। আমরা কোন টপিকস নিয়ে আমরা আলোচনা করব? আমরা আলোচনা করব অস্থায়ী টিস্যু নিয়ে। অর্থাৎ অস্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি কি জিনিস আমাদের জানতে হবে। দেখো অস্থায়ী টিস্যু, অস্থায়ী টিস্যুর ক্ষেত্রেও ঠিক সেম ভাবে তার তিনটা শ্রেণী বিভাগ। একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, এরপরে আছে ক্ষরণ বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যুর ক্ষেত্রে তারও হচ্ছে তিনটা শ্রেণী বিভাগ। আমরা সবাই জানি অ্যাস্ক্লেনকাইমা, কুলেনকাইমা এবং হচ্ছে প্যারেনকাইমা।
জটিল টিস্যুর ক্ষেত্রে দুইটা টার্ম, একটা হচ্ছে তার জাইলেম আর একটা হচ্ছে তার ফ্লুয়েম। এবং আমরা সবাই জানি জাইলেম আর ফ্লুয়েমকে একত্রে বলা হয় ভাস্কুলার বান্ডল। আমরা একটু পরে এই ভাস্কুলার বান্ডল নিয়ে আলোচনা করব। এবং ক্ষরণ বা নিস্রাবী টিস্যুর দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রন্থি টিস্যু, যেখান থেকে যেসব টিস্যু থেকে গ্রন্থি নিঃসৃত হয় তাদেরকে বলা হয় গ্রন্থি টিস্যু, এবং আরেকটা হচ্ছে তরুকির টিস্যু। গ্রন্থি টিস্যুর ক্ষেত্রে যে টার্মটা আমরা মনে রাখবো, যেমন হচ্ছে রেজিন গ্রন্থি। এই রেজিন গ্রন্থিটা কোন জায়গা থেকে যদি বলা হয় নিঃসৃত হয় বা কোন উদ্ভিদ থেকে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো পাইন গাছের কথা। কোন গাছের কথা? পাইন গাছের কথা। আচ্ছা, এরপরে দেখো জাইলেম, ঠিক সেম ভাবে আমরা জাইলেম আর ফ্লুয়েম নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে 4 ধরনের কোষ এবং জাইলেমের ক্ষেত্রে 4 ধরনের কোষ। তো এখান থেকে জীবিত আর মৃত টার্মগুলো আমরা মনে রাখবো। এই টার্ম থেকে যদি আমি এটা মুছে দিই, জাইলেম থেকে যদি লিখি কারা জীবিত কারা মৃত, আমরা সাধারণত জাইলেমে 4 ধরনের কোষ দেখতে পাই, যে কোষগুলোর মধ্যে আছে ট্রাকিট, 2 আছে ভেসেল, 3 আছে জাইলেম প্যারেনকাইমা, 4 আছে জাইলেম ফাইবার। এবং এই পাশে যদি আমি ফ্লুয়েমের কথা চিন্তা করি, সিপনল, সঙ্গী কোষ, এরপর আছে ফ্লুয়েম প্যারেনকাইমা। ঠিক সেম ভাবে এই যে জাইলেম প্যারেনকাইমা আছে, এখানে হচ্ছে ফ্লুয়েম প্যারেনকাইমা লাগাই দাও। ঠিক সেম ভাবে এখানে জাইলেম ফাইবার আছে, এখানে হবে ফ্লুয়েম ফাইবার। আচ্ছা, এখন এখান থেকে জানতে হবে এখান থেকে কোন কোষগুলা জীবিত এবং কোন কোষগুলা মৃত। দেখো আমরা এই জায়গায় লিখবো, এই টার্মে লিখবো 1 2 4। 1 2 4 হচ্ছে মৃত, আর 3 নাম্বারটা হচ্ছে জীবিত। অর্থাৎ জাইলেমের ক্ষেত্রে শুধুমাত্র একটি কোষই জীবিত থাকবে, কোষটার নাম কি? জাইলেম প্যারেনকাইমা। বাকি সব মৃত। কি কি? ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার। এরপর দেখো ফ্লুয়েমের ক্ষেত্রে, ফ্লুয়েমের ক্ষেত্রে আমরা সাধারণত জানি তার হচ্ছে 3টা জীবিত, একটা মৃত। 3টা জীবিত, একটা হচ্ছে তার মৃত। এখন আমরা শুধুমাত্র মৃত কোষটাই যদি জানি তাহলে আমরা মনে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা লিখবো 1 2 3। 1 2 3 হচ্ছে তার জীবিত, এবং শুধুমাত্র 4 নাম্বারটা হচ্ছে মৃত। তাহলে আলটিমেটলি যদি আমরা সিকোয়েন্স করি, জীবিত কোষ কারা কারা? জীবিত কোষের ক্ষেত্রে দেখো জাইলেমের ক্ষেত্রে 3 নাম্বারটা, অর্থাৎ জাইলেম প্যারেনকাইমা। এবং এখান থেকে যদি জীবিত খুঁজি আমরা, তাহলে বাকি সবগুলা 1 2 3 আমরা ব্র্যাকেটে লিখবো ফ্লুয়েম। এবং ঠিক সেম ভাবে যদি বলা হয় মৃত কোষ, আমরা জাইলেমের ক্ষেত্রে লিখবো 1 2 4, আমরা ব্র্যাকেটে লিখবো জাইলেম। এবং আমরা আরেকটা জায়গায় ফ্লুয়েমের, তাহলে কত নাম্বার হবে? 4, আমরা ব্র্যাকেটে লিখবো ফ্লুয়েম। তাহলে এই হলো জীবিত আর মৃত কোষের হিসাব। আচ্ছা, এরপরে দেখো আমরা 3 ধরনের টিস্যুর আলোচনা করছিলাম, জটিল টিস্যুর আলোচনা করছি, জাইলেম আর ফ্লুয়েম নিয়ে আলোচনা করছি, তো ট্রাকিট, ভেসেল নিয়ে আমরা আলোচনা করছি। তো যে জিনিসটা আমরা এখান থেকে আলোচনা করতে হবে, জাইলেমের কাজ কি বা ফ্লুয়েমের কাজ কি, সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি জাইলেমের কাজ হচ্ছে লবণ ও পানি পাতায় পৌঁছানো, আর ফ্লুয়েমের কাজ হচ্ছে তৈরিকৃত খাদ্য সারা দেহে ছড়িয়ে পড়া। তোমরা একটু বই থেকে বা হচ্ছে বায়োলজি পড়ার বই থেকে তোমরা একটু এটা দেখে নিবা, এখানে পার্টটা সবকিছু দেওয়া আছে, তো সেক্ষেত্রে তোমরা একটু দেখে নিবা। এখন আমরা আলোচনা করব টিস্যুতন্ত্র নিয়ে। কি নিয়ে? টিস্যুতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, টিস্যুতন্ত্রের ক্ষেত্রে আমরা যে বিজ্ঞানীর কথা আমরা স্বীকার করতে পারি, সে বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী স্যাক্সের কথা। এই বিজ্ঞানী স্যাক্স কি করেন? এই বিজ্ঞানী স্যাক্স করেন এই টিস্যুর অবস্থান ও কাজের উপর ভিত্তি করে এই টিস্যুতন্ত্রটাকে 3টা ভাগে বিভক্ত করেন। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করেন। এই 3 ভাগের মধ্যে আছে কি কি জিনিস দেখো। প্রথমে হচ্ছে এপিডার্মাল বা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এপিডার্মাল বা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এরপর 2 নম্বরে আছে ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। ভাস্কুলার
বা পরিবহন টিস্যু তন্ত্র। 3 নম্বরে আছে গ্রাউন্ড বা ভিত্তি টিস্যু তন্ত্র। আমরা একটি একটি জিনিস নিয়ে আলোচনা করব। এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র থেকে কি টার্মগুলো আমরা মনে রাখবো, ভাস্কুলার বা পরিবহন টিস্যু তন্ত্রের কি জিনিসগুলো মনে রাখবো, গ্রাউন্ড বা ভিত্তি টিস্যু তন্ত্র থেকে আমরা কি কি জিনিসগুলা মনে রাখবো। বেশিরভাগ সবার ক্ষেত্রে দেখা যায় ভাস্কুলার বা পরিবহন টিস্যু তন্ত্র নিয়ে সবাই আলোচনা করে এবং সবাই খুব ভালোভাবে এটা থেকে আনসার করতে পারে, কিন্তু দেখা যায় এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র, গ্রাউন্ড বা ভিত্তি টিস্যু তন্ত্রটাকে কেউ তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু মাঝে মাঝে দেখা যায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই জায়গাগুলো থেকেও প্রশ্ন হয়। তাহলে আমাদের দুইটা দিক দিয়ে আমাদের কেয়ারফুলি থাকতে হবে। আমাদের যে টার্মগুলো সবাই পারে সেগুলো তো আমাদের একটু ভালো করতে হবে, এবং যে টার্মগুলো সবার মিস হয় ওই টার্মগুলো আমাদের কি করতে হবে, ভালোভাবে আনসার করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে আমরা চান্স পাবো। তাহলে আমাদের দুইটা জিনিস আমাদের এখান থেকে মাইন্ডসেটে বুঝতে হবে যে একটা জিনিস হচ্ছে সবাই পারে, এটা আমিও পারি। একটা জিনিস হচ্ছে সবাই পারে না, কিছু ম্যাক্সিমাম মানুষ পারে। আর যারা ম্যাক্সিমাম যে টার্মগুলা, ম্যাক্সিমাম বা মিনিমাম যে পার্সনগুলা এই যে অজানা টার্মগুলা পারে, তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কারণ কি, দেখো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় টিকার জন্য যে মার্কসটা থাকে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে 70% প্লাস যদি মার্কস কেউ ক্যারি করতে পারে সেক্ষেত্রে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এখন দেখো ওভারঅল যদি চিন্তা করি 30 থেকে 40% কিন্তু সবাই খুব ভালোভাবে আনসার করতে পারে, কিন্তু এই যে 40 থেকে যে 70%-এর যে একটা রেঞ্জ আছে, এই জায়গায় গিয়ে সবাই মূলত আটকে যায়। মানে হচ্ছে মূলত সবাই এই জায়গায় গিয়ে কনফিউশন হয় বা এই জায়গাগুলো, এই টার্মগুলোতে মিস হয়। তাহলে এই টার্মে যে এগিয়ে থাকবে সেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত সদস্য হবে, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত সদস্য হবে, সে মেডিকেলের একজন গর্বিত সদস্য হবে। কারণ কি, কারণ হচ্ছে সে একই সাথে কমন জিনিসগুলাকেও গুরুত্ব দিচ্ছে এবং একই সাথে আনকমন পার্টগুলা, যেগুলো মানুষের কাছে হার্ড লাগে, যেগুলো মানুষের কাছে কঠিন মনে হয়, ওই টার্মগুলাকেও সে কি করছে, গুরুত্ব দিচ্ছে। তাহলে যদি আমাদের লক্ষ্য থাকে, যদি স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, যদি আমাদের স্বপ্ন থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের ফোকাস রাখতে হবে। আমাদের যে টার্মগুলো সবাই পারে ওইগুলো আমাদের ভালো করবে, এবং যে টার্মগুলো মানুষের কাছে একটু কষ্ট মনে হয় ওই টার্মগুলো আমরা একটু কি করব, শিখে রাখবো। ঠিক আছে? আচ্ছা ভাইয়া কিছু দেখা যায় না, দেখা তো আমি স্পষ্ট দেখতেছি আসলে। এটা হচ্ছে নেটের হয়তো প্রবলেম হইতে পারে, এখানে স্পষ্ট আমি দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমার নেটের হয়তো কোনো একটা সমস্যা থাকতে পারে। আচ্ছা দেখো আমরা কি বলছিলাম প্রথম টার্মের কথা, যে টার্মের মধ্যে ছিল এপিডার্মাল বা হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র। এখান থেকে আমাদের কি কি জানতে হবে, এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র। আমরা এখান থেকে বলতে পারি এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্রটা কি। আমরা সেক্ষেত্রে সংজ্ঞাটা এইভাবে বলবো, যে টিস্যু তন্ত্র উদ্ভিদ দেহের বা উদ্ভিদের বহিরাবরণ সৃষ্টি করে, উদ্ভিদের কি তৈরি করে, বাইরের আবরণ সৃষ্টি করে, তাকেই বলা হয় ত্বকীয় টিস্যু তন্ত্র। দেখো ত্বকীয় টিস্যু তন্ত্র, এখান থেকে একটা শব্দ আমরা পাচ্ছি ত্বক। এই ত্বকটা কোথায় থাকে, সাধারণত বাইরে থাকে, বাইরের স্তরকেই বলা হয় ত্বক। তাইলে আমরা এখান থেকে সংজ্ঞায় লিখতে পারি যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের বা উদ্ভিদের বাইরের আবরণ তৈরি করে তাকেই বলা হয় এপিডার্মাল বা হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র। আচ্ছা এখন দেখো এখান থেকে যদি বলা হয় এটার উৎপত্তি কোন জায়গা থেকে, সেক্ষেত্রে আমরা বলবো প্রাইমারি শীর্ষক বাজক টিস্যু থেকে। এবং এখান থেকে আরো একটা টার্ম আমরা মনে রাখবো, এপিডার্মাল বা হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র, এটার সৃষ্টি হচ্ছে একটি মাত্র টিস্যু দিয়ে। কয়টি মাত্র টিস্যু দিয়ে? একটি মাত্র টিস্যু দিয়ে হচ্ছে তোমার এই এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্রটার উৎপত্তি। এখন আমরা আলোচনা করব তার গঠনের মধ্যে আমরা কি কি টার্মগুলো আমরা মনে রাখতে পারি। প্রথমে হচ্ছে তার গঠনের মধ্যে পাওয়া যায় এপিডার্মিস বা হচ্ছে ত্বক,
এপিডার্মিস বা হচ্ছে ত্বক। এবং এর পাশাপাশি আছে 2 নম্বরে আছে ত্বকীয় উপবৃদ্ধি। তাহলে তোমরা এগুলা একটু নিচ থেকে পড়ে নিবা, এপিডার্মিস বা ত্বকের মধ্যে কি কি জিনিস আছে। বিশেষ করে আমি যে জিনিসগুলো বলে দিচ্ছি, এপিডার্মিস বা ত্বক, এটার যদি গঠনটা দেখো, এই গঠনটার মধ্যে দেখা যায় এটি সাধারণত সৃষ্টি হয় এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এবং এখানের মধ্যে যে যে জিনিসগুলো আছে, কিউটিন আছে, যে যে জিনিসগুলো আছে, এগুলো একটু তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এরপরে ত্বকীয় উপবৃদ্ধির ক্ষেত্রে অনেকগুলো টার্ম আছে। ত্বকীয় উপবৃদ্ধির একটা টার্ম হচ্ছে রুম বা ট্রাইক্রোম। এই টার্মটা একটু পড়ে নিবা। রুম বা ট্রাইক্রোমের মধ্যে যেমন আছে মূল রুম, কাণ্ড রুম, দংশক রুম। দংশক রুমের কাজ কি? এটার দংশক রুমের কাজই হচ্ছে মূলত উদ্ভিদকে হচ্ছে বিভিন্ন প্রাণী থেকে রক্ষা করা। এবং সাধারণত দেখা যায় দংশক রুমের সাহায্যে, এই দংশক রূপের বিভিন্ন নাম আছে, এগুলা কোথায় পাওয়া যায়? বিচুটি ও আলকুশি অগ্নিচূত্রা উদ্ভিদে সাধারণত এই দংশক রূপটা পাওয়া যায়। তো তোমরা এগুলো একটু পড়ে নিবা। এরপরে আছে এরপরে আমরা আলোচনা করব পত্ররন্ধ্র নিয়ে। আমরা 2টা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্রের অন্তর্গত। এই ত্বকীয় টিস্যুতন্ত্রের অন্তর্গতর মধ্যে আছে একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র আর একটা হচ্ছে পত্ররন্ধ্র। এই টপিকসটাও একটু গুরুত্বপূর্ণ। দেখো আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম ত্বকীয় টিস্যুতন্ত্রের কথা। তো ত্বকীয় টিস্যুতন্ত্রের ক্ষেত্রে 3টা টার্ম পাওয়া যায়। কয়টা টার্ম? 3টা টার্ম। একটা হচ্ছে তার এপিডার্মিস বা হচ্ছে ত্বক। 2 নম্বরে আমরা দেখতে পাই যে অংশটার নাম হচ্ছে ত্বকীয় উপবৃদ্ধি। ত্বকীয় উপবৃদ্ধি এবং সর্বশেষ থাকে তার ত্বকীয় রন্ধ্র। ত্বকীয় রন্ধ্র। এই যে ত্বকীয় রন্ধ্রের কথা বলছি, এই রন্ধ্র সাধারণত 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে পানিপত্র রন্ধ্র, একটা হচ্ছে পানিপত্র রন্ধ্র, আর একটা হচ্ছে পত্ররন্ধ্র। একটা হচ্ছে পানিপত্ররন্ধ্র বা এটার আরো একটা নাম আছে হাইডাতুট, পানিপত্ররন্ধ্র বা হচ্ছে আরেকটা হচ্ছে পত্ররন্ধ্র। এবং এই টার্মগুলো থেকে আমরা কি কি জিনিসগুলো মনে রাখবো? পানিপত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র থেকে আমরা প্রাপ্তি স্থানটা মনে রাখবো। এবং পানিপত্ররন্ধ্রের আরো একটা নাম আছে যেটাকে বলা হয় পানি নির্মোচন অঙ্গ। পানি নির্মোচন বিশেষ অঙ্গকেই বলা হয় সাধারণত পানিপত্ররন্ধ্র। এবং এটি হচ্ছে পানিপত্ররন্ধ্রটা সব ধরনের উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় না। যে উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে ঘাস, কচু, টমেটো এবং দুপাটি জাতীয় উদ্ভিদে সাধারণত হচ্ছে এই যে পানিপত্ররন্ধ্রটা পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব পত্ররন্ধ্রের প্রকারভেদ নিয়ে। পত্ররন্ধ্রের প্রকারভেদ নিয়ে। এই প্রকারভেদ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা করব কি নিয়ে বলছিলাম? পত্ররন্ধ্রের প্রকারভেদ নিয়ে। পত্ররন্ধ্রের প্রকারভেদের ক্ষেত্রে আমরা টোটাল হচ্ছে 6 ধরনের প্রকারভেদ পাই। এই প্রকারভেদগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট। যেমন দেখো, প্রথমে আছে এক নম্বরে আছে ডায়াসাইটিক। 2 নম্বরে আছে প্যারাসাইটিক। 3 নম্বরে আছে অ্যানিসোসাইটিক। 4 নম্বরে আছে অ্যাক্টিনোসাইটিক। 5 নম্বরে আছে টেট্রাসাইটিক। 5 নম্বরে আছে অ্যাক্টিনোসাইটিক।
6 নম্বরে আমরা দেখতে পাই অ্যানিসোসাইটিক। সরি, অ্যানিসোসাইটিক তো লিখছি। এরপরে সর্বশেষ আছে অ্যানোমোসাইটিক। আচ্ছা দেখো আমি কি কি জিনিসগুলো টার্মগুলো লিখছি। প্রথম নম্বরে আছে ডায়াসাইটিক, তারপরে আছে প্যারাসাইটিক, অ্যানিসোসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক। এগুলো কেন লিখছি দেখো, এখানে পত্রন্ধ্রের প্রকারভেদের ক্ষেত্রে আমরা সাধারণত যে জিনিসগুলো দেখতে পাই, এখানে দুইটা টার্ম থাকে। কয়টা টার্ম? দুইটা টার্ম। সাধারণত একটা হচ্ছে তার মধ্যে রক্ষী কোষ থাকে এবং আরেকটা থাকে হচ্ছে সাবসিডিয়ারি কোষ। এই সাবসিডিয়ারি কোষ এবং হচ্ছে রক্ষী কোষের অবস্থানের উপর ভিত্তি করে এই পত্রন্ধ্রের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ প্রকারভেদ আছে। প্রথমে দেখো ডায়াসাইটিক। ডায়াসাইটিকের ক্ষেত্রে আমরা কি জিনিসটা মনে রাখবো, এখানের ক্ষেত্রে সাধারণত দুটি সাবসিডিয়ারি কোষ থাকে। কয়টি সাবসিডিয়ারি কোষ? দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত। এই দুটি সাবসিডিয়ারি কোষ যদি আবার আমি বলি রক্ষী কোষের সাথে তুলনা করি, সেক্ষেত্রে দেখা যায় এরা রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থান করে। রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থান করে। এরপরে দেখো প্যারাসাইটিক। প্যারাসাইটিকের ক্ষেত্রেও ঠিক এই টার্মটা সেম, অর্থাৎ এরাও দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত থাকে। কিন্তু এরা যদি আমি রক্ষী কোষের সাথে তুলনা করি, এই রক্ষী কোষের সাথে সাধারণত তারা হচ্ছে সমকোণে না, তারা সমান্তরালে অবস্থান করে। তারা সমান্তরালে অবস্থান করে। এরপরে আছে অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিকের ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে স্টোমাটা তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত। এরপরে আছে টেট্রাসাইটিক। টেট্রা মানে আমরা জানি 4, অর্থাৎ স্টোমাটা 4টি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত। এরপরে আমি লিখছি অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিকের ক্ষেত্রে আমরা বলতে পারি স্টোমাটা অনেকগুলা সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত। এবং সর্বশেষ আছে অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিকের এক্সাম্পলটা আমাদের না মনে রাখলেও চলবে। তাহলে আমরা কি কি জিনিসগুলো মনে রাখবো? পত্রন্ধ্রের প্রকারভেদে প্রথম নাম্বার আছে ডায়াসাইটিক। ডায়াসাইটিকের ক্ষেত্রে কি মনে রাখবো? স্টোমাটা দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত থাকে এবং এরা রক্ষী কোষের সাথে কিভাবে অবস্থান করে যদি বলা হয় সমকোণে অবস্থান করে। প্যারাসাইটিক, স্টোমাটা ঠিক সেম ভাবে দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত। এরা রক্ষী কোষের সাথে কিভাবে অবস্থান করে আমরা মনে রাখবো সমান্তরালে অবস্থান করে। এরপরে দেখো অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিকের ক্ষেত্রে মনে রাখবো স্টোমাটা তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত। এরপরে আছে টেট্রাসাইটিক। স্টোমাটা 4টি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত। এরপরে আছে অ্যাক্টিনোসাইটিক। স্টোমাটা অনেকগুলো সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত। অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিকের আমাদের এক্ষেত্রে এটা মনে রাখতে হবে না। ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব ভাস্কুলার বান্ডল নিয়ে। ওটা দিয়ে দেখা যাবে। এরপরে আমরা সর্বশেষ টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসের নাম হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডলের যে টপিকসটা আমরা এখানে সাধারণত দেখতে পাই যে জিনিসটা, সেটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যুতন্ত্রের মধ্যে একটা টার্ম আছে জাইলেম, আর একটা হচ্ছে ফ্লুয়েম। এই জাইলেম আর ফ্লুয়েমকে একসাথে বলা হয় ভাস্কুলার বান্ডল। অর্থাৎ জাইলেম আর ফ্লুয়েমকে কেন হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ হচ্ছে জাইলেম আর ফ্লুয়েম পরিবহন করে। কি পরিবহন করে? জাইলেম ও ফ্লুয়েম কি করে? পরিবহন করে। যেহেতু তারা যদি বলা হয় কি পরিবহন করে, সেক্ষেত্রে আমরা সাধারণত পাই পানি, খনিজ লবণ এবং হচ্ছে খাদ্য। এই কারণে যেহেতু তারা পরিবহন করে, এই জন্য এদেরকে নাম দেওয়া হয়েছে পরিবহন টিস্যুতন্ত্র। যেহেতু আমরা পরিবহন টিস্যুতন্ত্র এদেরকে নাম দেওয়া হয়েছে, তাহলে আমরা পরিবহন টিস্যুতন্ত্রের মধ্যে দুইটা টার্ম পাই, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লুয়েম। আমরা জাইলেম আর ফ্লুয়েমকে একত্রে আমরা আবার জটিল টিস্যুর মধ্যে
ক্ষেত্রে দেখছি। তো আমরা এখন যেহেতু জটিল টিস্যুর আলোচনা শেষ, এখন আমরা আলোচনা করব পরিবহন টিস্যু তন্ত্রের জাইলেম আর ফ্লোয়েমের ভাস্কুলার বান্ডল নিয়ে। যেহেতু জাইলেম আর ফ্লোয়েম একত্রে কাজ করে হচ্ছে ভাস্কুলার বান্ডল। এই ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে আমরা মনে রাখবো দুইটা টার্ম, একটা হচ্ছে ক্যাম্বিয়ামের উপস্থিতি আর একটা হচ্ছে ক্যাম্বিয়ামের অনুপস্থিতি। অর্থাৎ ক্যাম্বিয়ামের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে ক্যাম্বিয়ামের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে এই ভাস্কুলার বান্ডলের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। এই শ্রেণী বিভাগটাই মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে ভাস্কুলার বান্ডল নিয়ে আমরা একটু আলোচনা করব। ভাস্কুলার বান্ডল প্রধানত আমরা পাই হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল, আরেকটা হচ্ছে ওরিও ভাস্কুলার বান্ডল, এবং আরেকটা সর্বশেষ টার্ম হচ্ছে কেন্দ্রীয় বা কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের ঠিক সেম ভাবে দুইটা টার্ম, একটা হচ্ছে এটা হবে সংযুক্ত ভাস্কুলার বান্ডল। সংযুক্ত ভাস্কুলার বান্ডলের দুইটা টার্ম, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আবার সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের দুইটা টার্ম, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। আচ্ছা, লাইটের স্বল্পতার কারণে, যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ অবস্থা খারাপ হওয়ার কারণে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, নাইলে আমি আবারও একটু রিপিট করব। দেখো আমি কি কি জিনিসগুলা লিখছি। আমরা ভাস্কুলার বান্ডল নিয়ে আলোচনা করতেছি। এই ভাস্কুলার বান্ডল হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডল, ওরিও ভাস্কুলার বান্ডল, আর একটা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। আমরা যে জিনিসটা মনে রাখবো, ওরিও ভাস্কুলার বান্ডলের কোনো ধরনের ক্লাসিফিকেশন পাওয়া যায় না, অর্থাৎ ওরিও ভাস্কুলার বান্ডলে কোনো ক্লাসিফিকেশন নেই। জাস্ট আমরা ওরিও ভাস্কুলার বান্ডল কোথায় পাওয়া যায় সেই জিনিসটা একটু মনে রাখবো। সেক্ষেত্রে আমরা লিখবো পুষ্পক উদ্ভিদের মূলে। এরপরে আমরা সংযুক্ত ভাস্কুলার বান্ডলের সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়কে আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো, এবং কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলকে আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা আমি দেখো একটা টার্মে লিখছি তোমাদেরকে সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল, এবং আরেকটা টার্মে লিখছি সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের মধ্যে একটা আছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা আছে বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই, সাধারণত এখানে হচ্ছে ক্যাম্বিয়াম উপস্থিত থাকে, আর বদ্ধ সমপার্শ্বীয়তে ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকে। এরপরে এখান থেকে আমরা এক্সাম্পলগুলা মনে রাখবো, এদের উদাহরণগুলা। মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের উদাহরণ কি, যদি বলা হয় উদাহরণ কি, সেক্ষেত্রে আমরা লিখব দুইটা টার্ম, একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, আরেকটা টার্ম আমরা লিখব নগ্নবীজী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ প্লাস হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ যেহেতু আমরা লিখছি, উদ্ভিদের পাশাপাশি আমরা লিখব উদ্ভিদের কাণ্ড। তাহলে দেখো মুক্ত সমপার্শ্বীর উদাহরণ হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ প্লাস হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড। আর বদ্ধ সমপার্শ্বীর ক্ষেত্রে ঠিক সেম ভাবে এখানে বিপরীত হবে। এখানে আমি লিখছি দ্বিবীজপত্রী উদ্ভিদ, এখানে আমি লিখব একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এবং হচ্ছে পাতার ভাস্কুলার বান্ডলে সাধারণত বদ্ধ সমপার্শ্বীয় দেখা যায়। অর্থাৎ বদ্ধ সমপার্শ্বীয়তে কি থাকে না,
ক্যাম্বিয়াম থাকে না, আর মুক্ত সমপার্শ্বীয়তে কি থাকে? ক্যাম্বিয়াম থাকে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো আমরা আলোচনা করব সমপার্শ্বীয় নিয়ে। আমরা আলোচনা করব সমপার্শ্বীয় নিয়ে। সমপার্শ্বীয়ের ক্ষেত্রে আমরা কি পাইলাম? মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। এখানে কি থাকে? ক্যাম্বিয়াম থাকে, আর এখানে কি থাকে না? ক্যাম্বিয়াম থাকে না। এবং মুক্ত সমপার্শ্বীয়ের এক্সাম্পলটা আমরা একটু মনে রাখবো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড। এবং দেখো বদ্ধ সমপার্শ্বীয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং হচ্ছে পাতার ভাস্কুলার বান্ডল। এবং যদি বলা হয় অরিও ভাস্কুলার বান্ডল, এটা কোথায় পাওয়া যায়? পুষ্পক উদ্ভিদের শুধুমাত্র মূলে পাওয়া যায়। এবং কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের দুইটা টার্ম, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আরেকটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক বলতে কি বোঝানো হয়েছে? যদি কোনো জায়গায় যদি জাইলেমটা যদি কি থাকে? কেন্দ্রে থাকে। জাইলেমটা কি থাকে? কেন্দ্রে থাকে। এবং যদি ফ্লোয়েমটা যদি তার চারপাশে কি করে? অবস্থান করে, সেক্ষেত্রে তখন তাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। এবং ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কাদেরকে বলা হয়? ফ্লোয়েম যদি কি হয়? কেন্দ্রে থাকে। ফ্লোয়েম যদি কেন্দ্রে থাকে, তার চারপাশে যদি জাইলেম থাকে, তখন তাকেই বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। এবং জাইলেম কেন্দ্রিককে আরো একটা নামে ডাকা হয়, যে নামটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক। আমরা হেড্রোসেন্ট্রিক। এবং ফ্লোয়েমকে বলা হয় ল্যাপ্টোসেন্ট্রিক। আমরা ফ্লোয়েম কেন্দ্রিক এবং বা ল্যাপ্টোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিককে ছন্দের মাধ্যমে মনে রাখবো। এবং আমরা সমদ্বিপার্শ্বীয়র এক্সাম্পলটাও আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো। দেখো সমদ্বিপার্শ্বীয় আমি লিখলাম। সমদ্বিপার্শ্বীয়র ছন্দটা একটু লিখে নাও। সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে আমরা লিখব কুলাকে সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিখণ্ডিত করো, যেখানে কুলাকে আমরা লিখতে পাই কুমড়া আর হচ্ছে লাউ। অর্থাৎ সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের উদাহরণ হচ্ছে কুমড়া আর হচ্ছে লাউ। কুমড়া আর লাউর মধ্যে কি দেখা যায়? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। সমদ্বিপার্শ্বীয় বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে? দেখো এভাবে যদি আমরা চিন্তা করি, তার যদি কি থাকে, এখানে মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে এবং যদি উপরে নিচে কি থাকে? জাইলেম। উপরে নিচে যদি ফ্লোয়েম থাকে এবং মাঝখানে যদি জাইলেম থাকে, তখন তাকেই বলা হয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। যাই হোক, ওইটা নিয়ে আমরা আলোচনায় না আসি। আমরা আলোচনায় সাধারণত প্রশ্নে আসে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের উদাহরণ কি। আমরা সেক্ষেত্রে বলবো কুমড়া আর হচ্ছে লাউ। কুমড়া আর হচ্ছে লাউ। এরপরে আসো আমরা আলোচনা করব জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল মনে রাখার টেকনিক। জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল মনে রাখার টেকনিক, বা যেটার আরো একটা নাম আছে হেড্রোসেন্ট্রিক। আরো একটা নাম আছে হেড্রোসেন্ট্রিক। আমরা মনে রাখবো একটা ছন্দের নাম, লাইটের আলোয় যাইকে দেখো। লাইটের আলোয় যাইকে দেখো। লাই দিয়ে আমরা মনে রাখবো লাইকোপোডিয়াম। লাই দিয়ে আমরা মনে রাখবো লাইকোপোডিয়াম। আলু দিয়ে আমরা মনে রাখবো ট দিয়ে আমরা মনে রাখবো টেরিস। অর্থাৎ যাই দিয়ে আমরা মনে রাখবো জাইলেম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বা হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের এক্সাম্পল আমরা মনে রাখতে পারি কি কি? লাইকোপোডিয়াম জাতীয় উদ্ভিদ এবং টেরিসে সাধারণত জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়। এরপরে আসো ফ্লুয়েম কেন্দ্রিক বা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ মনে রাখার টেকনিক। ফ্লুয়েম কেন্দ্রিকের সাধারণ ক্ষেত্রে আমরা যে ছন্দটা মনে রাখবো, ল্যাপ্টে গেল ড্রেসিনা। ল্যাপ্টে গেল ড্রেসিনা। ল্যাপ্টে থেকে আমরা লিখতে পারি ল্যাপ্টোসেন্ট্রিক। ড্রাসিনা থেকে আমরা লিখতে পারি ড্রাসিনা।
ল্যাপটিগ্যালোড্রাসিনা এবং ইয়াক্কা। ইয়াক্কা থেকে আমরা লিখবো ইয়াক্কা। সাধারণত এই যে ইয়াক্কা এবং হচ্ছে ড্রাসিনা জাতীয় উদ্ভিদে ল্যাপটোসেন্ট্রিক বা হচ্ছে ফ্লুয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়। তাহলে আমরা কি কি জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি? আমরা টোটাল ভাস্কুলার বান্ডল নিয়ে আলোচনা করছি। ভাস্কুলার বান্ডল প্রধানত 3 প্রকার। কি কি? সংযুক্ত, অরীয় এবং হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। সংযুক্তের ক্ষেত্রে আবার 2টা টার্ম, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়ের ক্ষেত্রে আবার আমরা দেখতে পাই ক্যাম্বিয়ামের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে তারা 2 প্রকার, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয়ের ক্ষেত্রে দেখা যায় কি? মুক্ত সমপার্শ্বীয়ের ক্ষেত্রে দেখা যায় সাধারণত একই ব্যাসার্ধে জাইলেম আর ফ্লুয়েম অবস্থান করে এবং মাঝখানে কি থাকে? মাঝখানে সাধারণত ক্যাম্বিয়াম থাকে। মুক্ত সমপার্শ্বীয়ের ক্ষেত্রে কি বলছিলাম? মুক্ত সমপার্শ্বীয়ের ক্ষেত্রে সাধারণত একই ব্যাসার্ধে যদি কি হয়, জাইলেম আর ফ্লুয়েম অবস্থান করে এবং হচ্ছে মাঝখানে যদি কি থাকে? ক্যাম্বিয়াম থাকে, তখন তাকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এবং বদ্ধ সমপার্শ্বীয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? বদ্ধ সমপার্শ্বীয়ের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে তারা কি হবে? একই ব্যাসার্ধে তারা কি অবস্থান করবে? জাইলেম আর ফ্লুয়েম অবস্থান করবে। কিন্তু কোনো ধরনের যদি কি না থাকে, কোনো ধরনের ক্যাম্বিয়াম না থাকে, তখন তাকে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। ক্যাম্বিয়াম থাকে না। এবং আমরা দেখতে পাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। সমদ্বিপার্শ্বীয়ের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? সমদ্বিপার্শ্বীয়ের ক্ষেত্রে মনে রাখবো 2টি ক্যাম্বিয়াম। সমপার্শ্বীয়ের ক্ষেত্রে মনে রাখবো 2টি ক্যাম্বিয়াম। এবং আমরা মনে রাখবো 2টি ফ্লুয়েম। আমরা এভাবে লিখতে পারি 2টি ক্যাম্বিয়াম এবং আমরা লিখতে পারি 2টি ফ্লুয়েম। এবং যদি মাঝখানে যদি কি থাকে? মাঝখানে যদি জাইলেম থাকে, তখন তাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। দেখো, এটা যদি আমি জাইলেম ধরি, এটাকে যদি আমি জাইলেম ধরি এবং তার চারপাশে যদি ফ্লুয়েম থাকে, তার চারপাশে যদি ফ্লুয়েম থাকে এবং মাঝ বরাবর যদি জাইলেম থাকে এবং 2টি যদি কি থাকে? 2টি পর্দা দ্বারা বা ব্যবধায়ক তার যদি ক্যাম্বিয়ামের উপস্থিতি থাকে, তখন তাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এবং তাদের উদাহরণগুলো আমরা একটু মনে রাখবো। তাইলে এই গেল আমাদের ভাস্কুলার বান্ডল নিয়ে আলোচনা। তাইলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা একটু মেন বই থেকে বাকি অংশগুলো যে টার্মগুলো পড়াইছি এগুলো একটু পড়ে নিবা। এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব রক্ত ও সংবহন নিয়ে। এবং এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস সমন্বয় ও নিয়ন্ত্রণ নিয়েও আমরা আলোচনা করব। তাইলে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। তাইলে আমরা কি কি টার্মগুলো আমরা আজকে শিখলাম এগুলো একটু মনে রাখবা এবং সবাই নোট খাতা সব এই নোটগুলা তুলে ফেলবা। এবং সর্বশেষ আরেকটা ইনফরমেশন, দেখো বায়োলজি পাওয়ার বইয়ে এখানে সব ইনফরমেশন এভাবে গুছালো করে দেওয়া আছে। তো আমি অবশ্যই এক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের এই বইটা তোমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপযোগী বই হবে। তো সেক্ষেত্রে কারো যদি বায়োলজি পাওয়ার বইটা সংগ্রহ করতে চাও, বায়োলজি পাওয়ার বইটা কেউ যদি সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে নির্মুক্ত 01751855086 এই নাম্বারে কল করে কুরিয়ারে নিতে পারো। এই যে এতক্ষণ যা নোট করাইলাম আমি সবকিছুই কিন্তু এই বায়োলজি পাওয়ার বইটা থেকেই করাইলাম। তো বায়োলজি পাওয়ার এমন একটি বই যেটা একই সাথে তোমাকে এমসিকিউর স্বাদও দিবে, একই সাথে তোমাকে রিটেনের স্বাদও দিবে এবং একই সাথে তোমার একটা গঠনমূলক 2টা বই, বায়োলজি ফার্স্ট পাওয়ার, বায়োলজি সেকেন্ড পাওয়ার, এমন একটি গঠনমূলক আলোচনা যেখানে আসলে তুমি বইটা খুললেই দেখতে পাবে আসলে বইটা কত সুন্দর এবং গঠনমূলক ভাবে এখানে কত সুন্দরভাবে গুছালোভাবে তথ্যগুলা উপস্থাপন করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি 2টা জিনিস বলবো, হয় তুমি এই নাম্বারে কল করে বইটা অর্ডার করতে পারো, বা অথবা তুমি আরো একটা জিনিস করতে পারো, যে জিনিসটা হবে তুমি হচ্ছে নিকটস্থ তোমার লাইব্রেরিতে বায়োলজি পাওয়ার বইটা একটু দেখে আসতে পারো। আশা করি তোমরা বইটা দেখতে পারলে বুঝতে পারবা বইটা ভালো হয়েছে কিনা বা এটা কেমন হয়েছে। এই জিনিসটা আসলে নিজের হাত নিজের চোখে দেখলেই বুঝতে পারবা। নীল নয়না এই চ্যাপ্টার তো হয়েছে একবার, আসলে আমি জানি না এই চ্যাপ্টারটা আমি আগেও একবার নিছিলাম অন্য গ্রুপে। ভাইয়া এই ক্লাসগুলো উইকলি কয়দিন হয়? বায়োলজি ক্লাস প্রতি শুক্রবারে হবে এবং প্রতি শনিবারে কেমিস্ট্রি ক্লাস গ্রুপের রুটিনেই দেওয়া আছে, তোমরা একটু রুটিনটা দেখে নাও এবং রুটিন অনুযায়ী প্রতিদিন ক্লাস হয়।
তো যে জিনিসটা বলতেছি, কারো যদি বায়োলজি পাওয়ার বইটা দেখতে ইচ্ছা করে সেক্ষেত্রে তোমরা নিকটস্থ লাইব্রেরি থেকে দেখতে পারো। আশা করি তোমাদের অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে। বইটা দেখলে তোমরা বুঝতে পারবে কত গুছালো একটা বই, এবং এখানে একই সাথে 6000 এমসিকিউ দেওয়া আছে এবং তথ্যগুলা খুব গুরুত্বপূর্ণ, তথ্যগুলা খুব সুন্দর করে দুইটা বইয়ের তথ্য দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই কারো যদি এই বইটা লাগে অথবা কুরিয়ারে যদি যারা নিতে চাও 01751855086 এই নাম্বারে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।